আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের সাবজেক্ট ওয়াইজ সাজেশন ভিডিও বানাচ্ছি এবং সিরিজটির এই পর্যায়ে আজকে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের ফিজিক্স সাবজেক্টটা নিয়ে কথা বলবো এবং আমি এটা এনশিওর করার চেষ্টা করব যে এই ভিডিও দেখার পরে তোমরা যেন চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের যে ফিজিক্স পোর্শনটা রয়েছে এই পোর্শনটাতে যেন ম্যাক্সিমাম নাম্বার অর্জন করতে পারো। সো চলো শুরু করা যাক। প্রথমত আমাদেরকে প্যাটার্নটা বুঝতে হবে যে চিটাং ইউনিভার্সিটির এই ইউনিটের ফিজিক্স প্রশ্নগুলো আসলে কেমন হয়ে থাকে। এগুলো কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মতো খুব কমপ্লিকেটেড ম্যাথ এখানে আসে, নাকি ঢাকা ইউনিভার্সিটির মতো বেসিক ম্যাথ আসে, নাকি মেডিকেলের মতো মুখস্থ নির্ভর প্রশ্ন আসে। আমি যদি এক কথায় তোমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হয় যে চিটাং ইউনিভার্সিটির এই ইউনিটের যে ফিজিক্স প্রশ্নটা হয় সেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যে বেসিক প্রশ্নগুলো আসে সেই বেসিক প্রশ্নগুলো এবং মেডিকেলের মধ্যে যে মুখস্থ প্রশ্নগুলো আসে এই দুই ধরনের কোয়েশ্চেনের একটা মিক্স আপ হয়। অর্থাৎ কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের একদমই বেসিক থেকেই তোমরা পেরে যাবে, কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু একদমই মুখস্থ নির্ভর প্রশ্ন হয়। অর্থাৎ তুমি যদি স্পেসিফিক ইনফরমেশনটা বা স্পেসিফিক রেজাল্টটা স্পেসিফিক সংখ্যাটা তুমি যদি মনে না রাখতে পারো তাহলে ওই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারবে না। সো আরেকটা সুখবর আমি যদি তোমাদেরকে দেই, যারা ম্যাথ খুব ভালোভাবে করতে পারো না, যারা ম্যাথ বা ক্যালকুলেশনে খুব বেশি একটা ভালো না, অটোমেটিক্যালি তারা কিন্তু ফিজিক্সে অনেক কম নাম্বার পায়। কিন্তু চিটাং ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে, তুমি যদি অঙ্ক খুব ভালো নাও বুঝে থাকো, শুধুমাত্র সূত্রগুলো ভালোভাবে বুঝে থাকো এবং সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলেই কিন্তু তোমরা অনেক নাম্বার এখানে পেয়ে ফেলতে পারবে। এবং এটা কিন্তু একটা রেয়ার কেস যে তুমি যদি খুব বড় বড় ক্যালকুলেশন বা খুব কঠিন অঙ্কগুলো না পারো তাহলেও কিন্তু তুমি এখানে 17, 18 এমনকি 20 নাম্বার পর্যন্ত কিন্তু এখানে পেয়ে যেতে পারো। আর কোয়েশ্চেনের টাইপ ধরে যদি কথা বলতে হয় তাহলে প্রথমেই বলবো যে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে যে প্রত্যেক বছর কিন্তু দেখবে যে একক থেকে একটা প্রশ্ন আসে। অর্থাৎ একটা প্রশ্ন থাকবে যে অমুক জিনিসের একক নিচের কোনটি। তারপর মাত্রা থেকে প্রত্যেক বছর একটা কোয়েশ্চেন আসে, যে কোনো একটা রাশি দেওয়া থাকবে এবং তোমাকে জিজ্ঞেস করবে যে এইটার মাত্রা কী। সো বইয়ের মধ্যে যে একক এবং মাত্রাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে দেখে নেবে। তারপরে যে ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখবে একদম হুবহু ডিরেক্ট সূত্র আসতে পারে, অথবা সূত্র থেকে আমাদের যে বিভিন্ন সম্পর্ক আমরা ডিরাইভ করতে পারি যে একটা এত গুণ হলে আরেকটা কত গুণ হবে, ঠিক আছে, একটা এত গুণ কমলে আরেকটা কত গুণ বাড়বে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে এবং প্রত্যেক বছর দেখা যায় 1-2টা প্রশ্ন কিন্তু এরকম আসে। তারপরে তোমার যে ছোট ছোট অঙ্কগুলো যেগুলো আছে, চিটাং ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি তুমি দেখো তাহলে দেখবে যে কখনোই কিন্তু খুব বড় বড় ম্যাথ যেগুলো করতে অনেক সময় লাগে, 2-3-4 মিনিট লাগে, এরকম অঙ্ক কখনোই আসে না। একদম ছোট ছোট অঙ্ক যেটা 30-40 সেকেন্ডে তুমি করে ফেলতে পারবে এবং যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড, খুব ইজিলি ক্যালকুলেটারে কয়েকটা চাপ দিলে ক্যালকুলেটারে তুমি এটার অ্যান্সার পেয়ে ফেলতে পারবে, এরকম অঙ্কই কিন্তু আসে। সো খুব বড় বড় বা কমপ্লিকেটেড কোনো অঙ্ক তোমার এখানে করার দরকার নাই, তুমি একদম জাস্ট সূত্র জানলেই যে অঙ্কগুলো করা যায় সেই অঙ্কগুলো একটু দেখবে প্রিভিয়াস ইয়ারের টাইপগুলো দেখে। ওকে, নেক্সট আরেক টাইপের কোয়েশ্চেন যেটা বলতেছিলাম যে একদম মুখস্থ টাইপের প্রশ্ন, একদমই মুখস্থ, এখানে আসলে কোনো বোঝার কিছু নেই, কোনো কিছুই না, জাস্ট একদম মুখস্থ। যেমন ধরো পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগের মান কত, এটা তোমার কিন্তু বোঝা টোঝার কিছু নেই, একদম ডিরেক্ট একটা ইনফরমেশনটা তুমি যদি জানো তাহলে তুমি প্রশ্নটা পারবা, যদি না জানো তাহলে প্রশ্নটা পারবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো মুখস্থ নির্ভর যে ইনফরমেশনগুলো আছে, বিশেষ করে তোমরা যেই বই পড়ছো বইয়ের মধ্যে যে মুখস্থ নির্ভর যে এই টাইপের ইনফরমেশনগুলো আছে এগুলো একটু ভালোভাবে দেখবে। বিশেষ করে ইসাক স্যারের বই তোমরা যারা ফলো করো, ইসাক স্যারের বই থেকে কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন পড়ে। তারপরে দেখবে যে ইসাক স্যারের বইয়ের চ্যাপ্টার শেষ হওয়ার পরে অনেকগুলো ইনফরমেশন কিন্তু একসাথে দেওয়া থাকে, ওই জিনিসগুলো একটু পড়তে পারো, এগুলো পড়লে কিন্তু ওখান থেকে হুবহু তুমি কোয়েশ্চেন কমন পেতে পারো। তারপরে আরেকটা টাইপের কোয়েশ্চেন যেটা বলতে ভুলে গিয়েছিলাম, কিছু কিছু মান দেয়া আছে বইয়ের মধ্যে, দেখবে যে একদম ডিরেক্ট হুবহু মান। যেমন ধরো যে জি এর মান কত, মুখস্থ মান একদম, তুমি যদি এটা জানো তাহলেই তুমি কিন্তু এটার অ্যান্সার করে ফেলতে পারবে, এখানে কিন্তু কোনো এখানে রকেট সায়েন্স জানার কোনো দরকার নাই। ওকে, এখন আসো যে ক্যালকুলেটর নিয়ে অনেকের
অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া চিটাং ইউনিভার্সিটির এই ইউনিটে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, এখানে কি বিশেষ কোনো টিপস বা অ্যাডভাইস কি দেওয়া যায় কিনা। তো আমি যেটা বলবো যে আমি যতটুকু দেখেছি যে প্রশ্ন প্যাটার্ন যেরকম হয় এখানে আসলে ক্যালকুলেটর ইউজের তেমন একটা দরকারই হয় না। তারপরেও এক দুইটা প্রশ্ন হয়তো বা ক্যালকুলেটর তোমাদের ইউজ করা লাগতে পারে, সেক্ষেত্রে তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। আর ওই ক্যালকুলেশনগুলো যদি তুমি হাতে করতে পারো তাহলে আরও ভালো হয়। ক্যালকুলেটর ইউজ করতে অনেক সময় লাগে, হাতে তুমি আরও ফাস্ট কিন্তু এই প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারবে। অনেকে বলো যে ভাইয়া চ্যাপ্টার, এতগুলো চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টার তো শেষ করে যাওয়া যাবে না বা সবগুলো চ্যাপ্টার পড়ে যাওয়া যাবে না। সো আপনি হচ্ছে স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার বলে দেন, যেগুলো বললে বা যেগুলো পড়ে গেলে আমি হচ্ছে সবগুলো কোয়েশ্চেন পারবো বা ম্যাক্সিমাম কোয়েশ্চেন পারবো। দেখো এখন কিন্তু ফিজিক্স বইয়ে এতগুলো চ্যাপ্টার, 12টা চ্যাপ্টার আছে। এখন কথা হচ্ছে গিয়ে যে তোমার শুধুমাত্র এটা ভাবা কিন্তু ভুল যে 3টা 4টা বা 4টা 5টা চ্যাপ্টার থেকে সব কোয়েশ্চেন আসবে, এরকমটা কিন্তু হয় না। এটা এভাবে কাজ করে না। টিচাররা যখন কোয়েশ্চেন করে, ইভেন তুমি নিজেও যদি টিচার হতো এবং তোমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হতো, তুমি কিন্তু বইটা খোলার পরে তুমি হচ্ছে একদম প্রত্যেক চ্যাপ্টার থেকে চেষ্টা করতে যে ইকুয়ালি কোয়েশ্চেন করতে। হ্যাঁ, এটা ঠিক যে কয়েকটা চ্যাপ্টার থেকে হয়তো তুমি একটু বেশি কোয়েশ্চেন পেতে পারো, কিন্তু ওভারঅল কিন্তু সব চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয়। একদম ফিজিক্স ফার্স্ট পেপারের যে ফার্স্ট চ্যাপ্টারটা, যেটা আপাত দৃষ্টিতে মনে হয় যে এই চ্যাপ্টারটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু এই চ্যাপ্টার থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন তুমি দেখতে পাবে। তারপর হচ্ছে একদম শেষ যে চ্যাপ্টারটা, সেকেন্ড পেপারের যে লাস্ট চ্যাপ্টারটা, সেখান থেকেও মনে হয় যে এখান থেকে তো আসার মতো তেমন কিছু নাই, জ্যোতির্বিজ্ঞান এটা সেটা, বাট সেখান থেকেও কিন্তু প্রত্যেক বছর বা বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু প্রশ্ন আসছে। সো আমি বলবো যে যদি এরকম কোনো চ্যাপ্টার থেকে যেটা তুমি এইচএসসি লাইফে জীবনেও কোনো দিন পড়ো নাই, জীবনেও কোনো দিন টাচ করো নাই, বা অ্যাডমিশনেও কোনো দিনই তুমি দেখো নাই আজ পর্যন্ত, এখন নতুন করে সেই চ্যাপ্টারগুলো আসলে পড়ার দরকার নেই, এরকম সর্বোচ্চ তুমি 2 থেকে 3টা চ্যাপ্টার বাদ দিতে পারো। বাট বাকি চ্যাপ্টারগুলো ওভারঅল একটু ভালো আইডিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর আমি যদি একটু সামারি করার চেষ্টা করি যে প্রিপারেশনটা তুমি আলটিমেটলি কীভাবে নেবে, সেটা হচ্ছে সেই যে বললাম যে সূত্রগুলো একটু ভালোভাবে দেখো, একক দেখো, মাত্রা দেখো, ছোট ছোট ম্যাথগুলো দেখো, এবং ছোট ছোট ম্যাথগুলো কীভাবে করতে হয়, সূত্রের অ্যাপ্লিকেশনগুলো কীভাবে করতে হয়, সূত্রের মধ্যে বিভিন্ন যে তোমার ভেরিয়েবলগুলো আছে সেগুলোর মধ্যে সম্পর্ক কীভাবে কীরকমভাবে হচ্ছে সেগুলো একটু দেখে যাও। আর হচ্ছে মুখস্থ নির্ভর যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিও না, কিন্তু কারণ প্রচুর প্রশ্ন কিন্তু মুখস্থ নির্ভর জিনিসগুলো থেকেও আসে। সো আশা করি ভিডিওটা দেখার পরে তোমরা ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছো যে চিটাং ইউনিভার্সিটির এই ইউনিটের ফিজিক্স প্রিপারেশনটা আসলে কীভাবে নিতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমাদের এই ইউনিটের পরীক্ষা অনেক ভালো হবে। তো সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি।